আসসালামু আলাইকুম। আমি আজকেও কিন্তু হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। আমি কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি এবং আমি অলরেডি 100-এর উপরে স্পোকেন ইংলিশের উপরে বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেক্ষেত্রে বেসিক অ্যাডভান্সড সবই আছে। কিন্তু গত কয়েকটি টিউটোরিয়াল যাবত আমি বেসিক যে বিষয়গুলো আছে মানে কম্পারেটিভলি যেগুলো আমাদের শুরুতে জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করতেছি, যাতে যারা একটু ইংরেজিতে দুর্বল তারা জানি তাদের বেসিকটাকে স্ট্রং করতে পারে, তাদের ভিত্তিটা জানি স্ট্রং হয়। এই কারণে তার মানে আবার যারা একটু মোটামুটি ভালো তারা আবার আমাকে রেখে চলে যায় না যে স্যার এগুলো কী আপলোড দেন, এগুলো তো আমি পারি। আসলে অনেক টিউটোরিয়াল আপলোড দেওয়া আছে, আপনারা একটু আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিন। এবং আমি কয়েকটি টিউটোরিয়ালে যারা ইংরেজিতে দুর্বল তাদেরকে আমি একটু সহযোগিতা করতে চাচ্ছি। এই কারণে কিন্তু আমি এই ধারাবাহিকভাবে মানে বেসিক বিষয়গুলো নিয়ে আমি টিউটোরিয়াল তৈরি করছি। কিন্তু অবশ্যই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু দেখবেন, দেখলে কিন্তু আপনারা অবশ্যই উপকার পাবেন, ফল পাবেন। সো আজকে আমি এম ইজ আর এগুলার কিন্তু A to Z ব্যবহার দেখাবো, কিভাবে কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, কোনটার সাথে এম, কোনটার সাথে ইজ, কোনটার সাথে আর হয়। সো এরকম বিভিন্নভাবে বিষয়গুলো আলোচনা করব এবং শেষের দিকে আমি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এগুলো কীভাবে ব্যবহার করব সেই বিষয়টাও ক্লিয়ার করব। চলুন তাহলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের টিউটোরিয়াল কি আপনারা চান কি না। দেখুন এম ইজ আর এগুলোর অর্থটা একটু দেখে রাখেন, মানে জাস্ট বোঝার জন্য, কারণ এগুলো লাগে না, তারপর আপনাদের বোঝার জন্য আমি দিয়ে রাখলাম। এম অত হই, ইজ অত হয়, আর অত হয় বা হই, এরকম জাস্ট এগুলো কিন্তু আমাদের ওরকমভাবে অত প্রয়োজন নেই, কিন্তু শুরুতে বোঝার জন্য জাস্ট আমি দেখাই দিলাম। তো এম অত হই, ইজ অত হয়, আর অত হয় বা হই, এরকম। দেখুন আমরা এখন মেন বিষয়টা হচ্ছে এমটা কার সাথে ব্যবহার করব। আইয়ের সাথে কিন্তু সবসময় এম হয়, বিষয়টা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় কিন্তু বলতে পারি না যে কোনটার সাথে এম, কোনটার সাথে ইজ অথবা কোনটার সাথে আর হয়, এক্ষেত্রে কিন্তু আমরা ভুল করে থাকি। সো আইয়ের সাথে কি সবসময় এম হবে, বিষয়টা খেয়াল রাখবেন। আয়ের সাথে কি হবে? এম হবে। আয়ের সাথে কখনো ইজ হবে না, কখনো আর হবে না, সবসময় কি হবে? এম হবে। আর আরেকটা বিষয় যেটা আমি একটু ক্লিয়ার করতে চাই, এম ইজ আর এগুলা কিন্তু আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। অক্সিলারি ভার্ব হিসেবে যখন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে যখন এম ইজ আর ব্যবহার করব, তারপরে একটি ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজি হবে। আর যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু এরপরে কোনো ভার্ব থাকতে পারবে না, কারণ এম ইজ আর এর পরে হয় নাউন, অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশন থাকে। সো এম ইজ আর এর পর কি কোনো ভার্ব আসবে না যখন আমরা এম ইজ আরকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করব। একটু যেমন লাইক অর্থ কি? পছন্দ করা, আমরা জানি লাইকটা কি? ভার্ব, মানে পছন্দ করা। সো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ভুল করি, আমি অনেক কি দেখি যে আই এম লাইক ইউ বলে, এটা কিন্তু ভুল, কারণ দেখুন লাইকটা হচ্ছে ভার্ব, সেক্ষেত্রে কিন্তু আমার এম ইজ আর এগুলো কোনো দরকার নেই, কারণ লাইকটা নিজেই একটা ভার্ব। সো যদি আই এম লাইক ইউ বলেন সেটা কিন্তু ভুল হচ্ছে। সো খেয়াল রাখতে হবে এম ইজ আরকে যখন আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করব সেক্ষেত্রে কি এম ইজ আরের উপরে কোনো ভার্ব আসবে না, সেক্ষেত্রে তারপরে হয় নাউন, অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশন থাকবে। আর এম ইজ আরের পরে ভার্ব আসলে তার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, মানে কোনো কিছু করতেছি, খাচ্ছি, দৌড়াচ্ছি, এরকম হয়ে যাবে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। সো এখন দেখুন এখানে কি বলছি আমি, আয়ের সাথে কি সবসময় কি হবে? এম হবে। আয়ের সাথে কখনো ইজ হবে না, কখনো আর হবে না। তো আয়ের মতো কি আমি হই, এরকম যেরকম কিছু উদাহরণ দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখুন আই এম আ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র। সো আমি হই একজন ছাত্র। যখন সাধারণত যখন বলে আমরা কিন্তু বলি না যে আমি হই একজন ছাত্র, এরকম বলি না যে আমি একজন ছাত্র, স্টুডেন্ট। সো এক্ষেত্রে দেখুন হইটা কি আমি বোঝার জন্য দিছি, বাট এই হইটা উজ্জ্ব থাকবে, দরকার নেই। সো আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আর আমি হই একজন ছাত্র বললে কিন্তু কারেক্ট, কিন্তু এটা দরকার নেই। তারপরে আই এম অনেস্ট, আমি সৎ, আমি হই সৎ, এটাও কারেক্ট, কিন্তু হইটা আমাদের উজ্জ্ব থাক, দরকার নেই দেওয়া। সো আই এম অনেস্ট, আমি সৎ। আর তারপর দেখুন আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। সো আই এর মধ্যে কি আমি হই। সো আম স্টুডেন্ট, আম অনেস্ট, আম আ টিচার। এখানে নাউন ব্যবহৃত হচ্ছে স্টুডেন্ট, টিচারও নাউন, অনেস্টটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে এরপরে কিন্তু আমরা কোনো ভার্ব ব্যবহার করিনি, কারণ আমরা যা বলেছি যে আমি যারকে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তারপরে কোনো ভার্ব আসতে পারবে না, হয় নাউন আসবে, নয় অ্যাডজেক্টিভ আসবে, অথবা কি প্রিপোজিশন আসবে।
এখন দেখুন একটা বিষয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এম ইজ আর অথবা এখানে শুধু এম দেখাচ্ছি, সো এম এরটা বলি যে এমকে যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, তারপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোনটা, যেমন আমি ভাত খাচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমি কথা বলতেছি, আমি ঘুমাচ্ছি, সো কোনো কিছু চলমান, কন্টিনিউয়াস মানে কি চলমান। তো সেক্ষেত্রে কি আমরা এমটাকে কি আমরা যখন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারপরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যোগ হবে, সেটা যেরকম এখানে সাবজেক্ট আই, তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে কি এম ব্যবহৃত হয়েছে, কারণ আমরা জানি আই এর পর সবসময় কী হবে, এম হবে। সো আই এম। তারপর দেখুন লার্ন, লার্ন হচ্ছে কি শেখা। সো এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি এবং এমটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, তারপরে কি লার্ন ভার্বের সাথে কি আইএনজি যোগ হয়েছে। সো আই এম লার্নিং ইংলিশ। সেখানে যদি আই এম লার্ন ইংলিশ বলি সেটা কিন্তু ভুল হবে, কোনো অর্থ হয় না। কারণ কি আমরা যে বলছি এম ইজ আর এইগুলোর পরে ভার্ব আসলে তার সাথে কী হবে, আইএনজি যোগ করতে হবে। সো আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, সেটা মানে কোনো কিছু চলমান সেটা। আর তারপর দেখুন আই এম টকিং টু হার, আমি তার সাথে কথা বলতেছি, সেটা এখানে টক হচ্ছে ভার্ব কথা বলা, তার সাথে আমরা আইএনজি যোগ করছি। এখানে আই এম টক টু হার বললে কিন্তু ভুল হবে। আর তারপর যেটা আছে আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করার প্ল্যান করতেছি, পরিকল্পনা করতেছি, সেক্ষেত্রে কি প্ল্যানের সাথে কি আইএনজি যোগ হয়েছে সেটা। আর দেখুন এরপরে কিন্তু যদি আমরা আইএনজি যোগ না করি সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে। যদি আমরা আইএনজি না যোগ করি অথবা এম না ব্যবহার করি সেক্ষেত্রে হবে আই টক টু হার, আমি তার সাথে কথা বলি, অথবা আই প্ল্যান টু ডু দ্য ওয়ার্ক যদি এমটা না ব্যবহার করি। কিন্তু যখন আমরা এম ব্যবহার করব সেক্ষেত্রে কি অবশ্যই কি আইএনজি যোগ করতে হবে, বিষয়টা আমাদের কি খেয়াল রাখতে হবে। তারপর দেখুন আর এর ব্যবহারটা আমি বিস্তারিত আলোচনা করার আগে একটা বেসিক যে আর মূল বিষয়টা বলি। ইউ যে আছে, ইউর সাথে কি সবসময় আর হবে, খেয়াল রাখতে হবে। আয়ের সাথে সবসময় কী হবে, এম হবে, এবং ইউ থাকলে ইউর পরে সবসময় কী হবে, আর হবে। ইউর সাথে কখনো ইজ হবে না, কখনো এম হবে না, খেয়াল রাখতে হবে। ইউর পরে সবসময় কী হবে, আর হবে। আয়ের পরে সবসময় এম এবং ইউর পরে সবসময় আর হবে। সো ইউ আর, তুমি হও, অথবা দেখুন এই যে কন্টিনিউয়াস টেন্সে যখন ব্যবহার করব ইউ তারপরে আর তারপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেরকম ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, অথবা ইউ আর অনেস্ট, তুমি সৎ, ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক। আর যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা জানি ইউর পরে আর হয়। ইউ আর লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখতেছো, সেটা। অ্যান্ড ইউ আর টকিং টু হার, তুমি তার সাথে কথা বলতেছো, সেটা। অথবা ইউ আর প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করার প্ল্যান করতেছো, পরিকল্পনা করতেছো, সেটা। সো এখানে কি ইউর পরে আমরা আর ব্যবহার করছি, আর যেহেতু এখানে দেখুন সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কি প্রত্যেকটার সাথে আইএনজি যোগ হয়েছে কন্টিনিউয়াস টেন্সে। আর এক্ষেত্রে দেখুন মূল ভার্ব হিসেবে ব্যবহার করছি, তারপরে হয় নাউন আছে, অ্যাডজেক্টিভ আসে, এরকম কারণ জানি আমরা। তারপরে দেখুন এখন মূল বিষয়টা নিয়ে আলোচনা করি, ইজ অথবা আর কোন ক্ষেত্রে হবে। দেখুন ওই বিষয় দুটো খেয়াল রাখবেন, আয়ের সাথে এম এবং ইউর সাথে কি হয়, আর হয়, ওটা সবসময়, ওগুলো কখনো পরিবর্তন হয় না। ইউর সাথে সবসময় আরই হবে, কখনো ইজ হবে না, আর কখনো কি হবে না, এমও হবে না। আর আয়ের সাথে সবসময় এম হবে, কখনো আয়ের সাথে ইজ হবে না, কখনো আর হবে না। এখন দেখুন ইজ অথবা আর এই দুটো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, এক্ষেত্রে আমাদের একটু আরেকটি বিষয় বুঝতে হবে। এটা বুঝতে হলে দেখুন আই যেটা বলছি, আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, এবং আই এবং ইউ বাদে যা আছে সব কিছুই হচ্ছে থার্ড পারসন। কি আই হচ্ছে কি ফার্স্ট পারসন, ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, এবং বাকি সব কি থার্ড পারসন। যেরকম বাকি সব বলতে দেখুন শি, রহিম, করিম, যাকেই বলি মানে সব কিছুই কি থার্ড পারসন, শুধু আই আর ইউ বাদে। সো আইয়ের সাথে আমরা জানি এম হয়, ইউর সাথে আর হয়। এখন বাকি সব যে থার্ড পারসন, এ থার্ড পারসনের সাথে ইজও হয়, আরও হয়। এখন কথা হচ্ছে কোন ক্ষেত্রে ইজ হবে এবং কোন ক্ষেত্রে আর হবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করব। তার আগে একটা বিষয় দেখা নেই, দেখুন এখানে যেমন আমরা থার্ড পারসন দুইটা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার। দেখুন সিঙ্গুলার মানে কি আমরা জানি একটা, আর প্লুরাল মানে কি অনেকগুলা। সো আই আর ইউ বাদে সবই থার্ড পারসন। এখন দেখুন থার্ড পারসনের ভিতরে কি সিঙ্গুলার, প্লুরাল। এখন দেখুন হি মানে সে, এখানে কয়জনকে বুঝাইছে দেখুন তো, একজনকে বুঝাইছে না, হি মানে সে একজন, সো এটা কি সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী হবে, ইজ হবে। সো হির পরে কী হবে তাহলে, ইজ হবে।
এবং উইটা কি আমরা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল দেখুন তো, অবশ্যই কিন্তু প্লুরাল, কারণ আমরা অনেককে বুঝাইছে, সেটা একের অধিক বুঝাইছে। সো দেখুন উইর সাথে কী হবে তাহলে আর হবে, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ হয় এবং থার্ড পারসন প্লুরালের সাথে কী হবে আর হবে। সো বিষয়টা আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন কয়েকটা বিষয় দেখাই, যেমন রূপিকা, এখানে রূপিকাটা কি দেখুন অবশ্যই কিন্তু থার্ড পারসন, কারণ আই আর ইউ বাদে সবই কি থার্ড পারসন। সো রূপিকা কি থার্ড পারসন, এখন রূপিকা কি থার্ড পারসন সিঙ্গুলার না থার্ড পারসন প্লুরাল কি মনে হয়? অবশ্যই কিন্তু সিঙ্গুলার, কারণ রূপিকা একজনকে বুঝাইছে। সো রূপিকার পরে কি হবে, ইজ হবে না আর হবে? একটু ভেবে দেখুন তো আপনারা কী হবে। অবশ্যই কিন্তু ইজ হবে, কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো রূপিকার পরে কী হবে, ইজ হবে। এখানে দেখুন শি কয়জনকে বুঝাইছে, সে মানে একজন, যে কোনো একটা মেয়েকে বুঝাইছে। সো শির পরে কী হবে, ইজ হবে স্বাভাবিক। এখন দেখুন দের পরে কী হবে, দে কিন্তু একজনকে বোঝায় না, দে মানে তারা, মানে একের অধিক প্লুরাল। সো দের পরে কী হবে তাহলে, দের পর আর হবে। এবং তারপর দেখুন রহিম অ্যান্ড করিম, দেখুন রহিম শুধু রহিম বলে সিঙ্গুলার, শুধু করিম বলে প্লুরাল, কিন্তু এখানে কিন্তু দুইজনকে বুঝেছে, রহিম অ্যান্ড করিম মানে একের অধিক, তার মানে কি এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। দেখুন শুধু রহিম বলে সিঙ্গুলার, শুধু করিম বলে প্লুরাল, যেহেতু দুইজন একসাথে, সো রহিম অ্যান্ড করিম প্লুরাল হয়ে গেছে। তো রহিম অ্যান্ড করিমের পরে কী বসবে, আর বসবে। তারপর দেখুন ইউর ব্রাদার, এখানে কি তোমার ভাই একজনকে বুঝেছি কিন্তু। সো ইউর ব্রাদারের পরে কী বসবে, ইজ বসবে। এবং মাই ফাদার আমার বাবা একজনকে বুঝাইছে, সো মাই ফাদারের পরে কী বসবে, ইজ বসবে। সো আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কোনটার সাথে ইজ হবে কোনটার সাথে আর হবে। এখন আমি কিছু উদাহরণ দেখাবো, তাহলে বিষয়টা সম্পূর্ণ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন প্রথমে যেটা আছে ইজ এবং আর দুইটাই দেওয়া আছে পাশাপাশি। এখানে দেখুন আমরা জানি হির পরে আমি কি বুঝাচ্ছি, ইজ হবে, কারণ হি একজন সিঙ্গুলার, হি সে, তো হির পরে কী হবে, ইজ হবে। এখানে ইজটাকে কি মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছে, হি ইজ অনেস্ট, সে সৎ সেটা, অথবা হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আর এখান থেকে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, মানে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ইজটাকে ব্যবহার করা হয়েছে। এখানে তারপর ভার্ব আসে, ভার্বের সাথে কী হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে। সো রহিম ইজ লার্নিং ইংলিশ, রহিম ইংরেজি শিখতেছে সেটা, যেহেতু রহিম সিঙ্গুলার একজন, তো তারপর কী হয়েছে, ইজ ব্যবহৃত হয়েছে। আর তারপরে ইউর ব্রাদার ইজ টকিং টু হার, তোমার ভাই কি তার সাথে কথা বলতেছে, ইউর ব্রাদার মানে তোমার ভাই একজনকে কিন্তু বুঝাইছে। সেক্ষেত্রে কি তারপর কি ইজ ব্যবহার করা হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউর ব্রাদার ইজ টকিং টু হার। আর তারপর দেখুন আর এর ক্ষেত্রে দে মানে তারা, মানে প্লুরাল অবশ্যই, তো তারপর কি আর হবে। সো দে আর অনেস্ট, তারা সৎ, অথবা দে আর স্টুডেন্টস, তারা ছাত্র সেটা, অথবা রহিম অ্যান্ড করিম, যেহেতু দুইজনকে বুঝাইছে, রহিম অ্যান্ড করিম আর লার্নিং ইংলিশ, এখানে আর ব্যবহার করা হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, রহিম অ্যান্ড করিম আর লার্নিং ইংলিশ। আর তারপরে উই আর টকিং টু হার, কি আমরা তার সাথে কথা বলতেছি, উই মানে আমরা প্লুরাল, সো তারপর আর ব্যবহার হয়েছে এবং ভার্বের সাথে কি ভার্বের সাথে আইএনজি যোগ করেছে, উই আর টকিং টু হার। সো আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কীভাবে ইজ এবং আর আমরা ব্যবহার করব। তারপর তখন একটা বিষয় আমি বলেছিলাম শুরুতে যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব, এই বিষয়টা আমি ক্লিয়ার করব। দেখুন কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেক ব্যবহার আছে। আমি চাচ্ছি এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করতে, আপনারা কি যদি আপনাদের দরকার হয়, সো বিষয়টা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কি আপনাদের দরকার কি না, সেক্ষেত্রে আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। এখনও আমি একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। দেখুন আনকাউন্টেবল নাউন কি, যেগুলো গণনা করা যায় না। কাউন্টেবল মানে কি, যেগুলো গণনা করা যায়। আর আনকাউন্টেবল মানে কি, যেগুলো গণনা করা যায় না সেগুলো কি আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, মানে পানি কি আপনি কখনো গণতে পারবো, একটা পানি দুইটা পানি, সম্ভব না, সেটা কি তাহলে আনকাউন্টেবল। তারপর টি চাকে কিন্তু আমরা কখনো গণতে পারি না, সো এটা কি আনকাউন্টেবল। সুগার চিনি, যদিও ছোটো ছোটো অনেক দানা আছে, কিন্তু চিনি কি কখনো গণা সম্ভব, পারবেন আপনি একবারে যদি চিনি দিই কয়টা চিনি আছে গণতে পারবেন, অসম্ভব। সো এটাও কি তাহলে আনকাউন্টেবল। তারপরে রাইস, এটাও আনকাউন্টেবল। নলেজ আছে, বিউটি সৌন্দর্য, এটা কোনো না একটা সুন্দর দুইটা সুন্দর বলার সুযোগ নাই, সো এটাও কি আনকাউন্টেবল। তারপরে অ্যাঙ্গার, ফেয়ার, লাভ, মানি, এগুলো সবই কি আনকাউন্টেবল। এখানে আমরা একটা বিষয় অনেক সময় ভুল করে, মানি টাকাটা কিন্তু আনকাউন্টেবল, খেয়াল রাখবেন। আমরা অনেকে এটাকে কাউন্টেবল ভাবি, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মানিটা কি আনকাউন্টেবল, এটা খেয়াল রাখবেন। এবং
আনকাউন্টেবল নাউন হচ্ছে সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল কখনো প্লুরাল হয় না, বিষয়টা খেয়াল রাখবেন। কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার প্লুরাল দুইভাবে হতে পারে, কিন্তু আনকাউন্টেবলটা হচ্ছে সবসময় সিঙ্গুলার। এটা বিষয়টা খেয়াল রাখবেন, একবারে মুখস্থ করে ফেলবেন এটা। আনকাউন্টেবল নাউন কি সিঙ্গুলার, সো যেহেতু সিঙ্গুলার তো আনকাউন্টেবলের পরে কি হবে, ইজ ব্যবহৃত হবে। তো আনকাউন্টেবলের পরে সবসময় কি আনকাউন্টেবল থাকলে, নাউন থাকলে আনকাউন্টেবল নাউনের পরে সবসময় কি ইজ ব্যবহৃত হবে, এটাকে মুখস্থ করে রাখবেন, এগুলো কখনো পরিবর্তন হবে না। এটা আনকাউন্টেবল নাউনের পর সবসময় ইজ ব্যবহৃত হবে। দেখুন যেটা আছে, দ্য চাইল্ডস হেয়ার ইজ কার্লি, মানে বাচ্চাটির চুল কি কোকড়া, মানে কার্লি যেটা বাঁকা যে চুল থাকে অনেকের কোকড়ানো, সেটা বুঝাইছে। সো বাচ্চাটির চুল কি কার্লি, বাঁকানো। দ্য চাইল্ডস হেয়ার ইজ কার্লি, যেহেতু এখানে চাইল্ডস হেয়ার মানে বাচ্চা চুল, অবশ্যই কি চুল হচ্ছে আনকাউন্টেবল, এত চুল মাথায় কখনো কিন্তু কাউন্ট করা সম্ভব না। সো এখানে হেয়ারটা কি আনকাউন্টেবল হওয়ার কারণে কি হেয়ার উপর কি ইজ ব্যবহৃত হয়েছে, দ্য চাইল্ডস হেয়ার ইজ কার্লি সেটা। তবে দেখুন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের শক্তি। নলেজ কি একটা জ্ঞান, দুইটা জ্ঞান গণনা করা যায় অসম্ভব। সো এটা কি আনকাউন্টেবল। সো আমরা জানি কি আনকাউন্টেবল পরে কি ইজ ব্যবহৃত হবে। সো নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের শক্তি, সেখানে আমরা ইজ ব্যবহার করছি। আর তারপর দেখুন দ্যার ইজ এনাফ ওয়াটার ইন দ্য বটল, মানে বটলে কি যথেষ্ট পানি আছে। এখানে দেখুন এখানে কাকি ওয়াটার, পানিটা কি আনকাউন্টেবল, এক্ষেত্রে কিন্তু দেখুন দেয়ারের পর ইজ ব্যবহৃত হয়েছে। যদি এখানে কাউন্টেবল কিছু থাকতো, মানে কাউন্টেবলের ভিতরে প্লুরাল থাকতো, সেক্ষেত্রে কিন্তু এখানে আর ব্যবহৃত হতো। যেহেতু এখানে আনকাউন্টেবল আছে, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার, সো দেয়ারের পর কি ইজ ব্যবহৃত হয়েছে, দেয়ার ইজ এনাফ ওয়াটার। সো আশা রাখি আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এবং এগুলো বেশি বেশি আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং কোনো কিছু বুঝে না থাকলে আমাকে কমেন্ট বক্সে আপনার সমস্যাটা লিখে দিবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।